যদি আমার কিছু হয়, যদি আমার গায়ে একটা আঁচড়ও লাগে, তবে পুরো ইরানকে আমি মাটির সাথে মিশিয়ে দেব, ধুলোয় উড়িয়ে দেব একটা আস্ত দেশকে। কথাগুলো কোনো মুভির ভিলেনের ডায়লগ নয়, গতকাল এই হুমকি দিয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট কেন নিজের মৃত্যু নিয়ে এতটা ভীত? হোয়াইট হাউসের মসনদে বসা মানুষটা কেন মনে করছেন যে কোনো মুহূর্তে তাকে হত্যা করা হতে পারে? দর্শক, খেলাটা আর সাধারণ রাজনীতির মধ্যে নেই, খেলাটা এখন লাইফ অ্যান্ড ডেথের পর্যায়ে চলে গেছে। একদিকে ট্রাম্পের খোলা হুমকি যে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দেবেন, আর অন্যদিকে খবর আসছে আমেরিকার বিশাল নৌবহর ইউএসএস আব্রাহাম লিঙ্কন হঠাৎ করেই বঙ্গোপসাগরের র্যাডার থেকে গায়েব। ট্রাকার অফ করে ভূতের মতো তারা এগিয়ে যাচ্ছে। গন্তব্য কোথায়? ইরান। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের এমন কিছু ডট কানেক্ট করে দেখাবো যা মেইন স্ট্রিম মিডিয়া আপনাকে দেখাচ্ছে না। 1. ট্রাম্পের এই মরণ ভীতির আসল কারণ কি? 2. কেন হঠাৎ করে এলন মাস্কের মতো টেক জায়েন্ট ইরানের কাছে আবারও নতজানু হয়ে গেল? স্টারলিংকের আবারও 40,000 কানেকশন এক ঝটকায় বন্ধ। 3. রাশিয়া কেন হঠাৎ পশ্চিমী বিশ্বকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল? 4. এবং সবচেয়ে বড় কথা, যুদ্ধ কি আসলে থেমে আছে, নাকি ঝড়ের আগের নীরবতা চলছে? আজকের আড্ডায় তথ্যের এমন সব বোমা ফাটবে যা শোনার পর আপনি রাতে ঘুমানোর আগে দুবার ভাববেন, পৃথিবীটা কি সত্যিই নিরাপদ? তাই সিট বেল্ট বেঁধে নিন, কারণ আগামী 10 মিনিট আমরা জিও পলিটিক্সের রোলার কোস্টারে চড়তে যাচ্ছি। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। চলুন খবরের গভীরে নামা যাক। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, ডোনাল্ড ট্রাম্প, যে লোকটা কাউকে পরোয়া করে না, যার এক একটা টুইটে শেয়ার মার্কেটে ধস পড়ে, সেই লোকটা হঠাৎ করে নিজের খুন হওয়ার কথা কেন বলছেন? গতকাল 21শে জানুয়ারির ঘটনা। একটা ইন্টারভিউতে ট্রাম্প এমন একটা কথা বললেন যা শুনে পেন্টাগন থেকে তেহরান সবার ঘুম হারাম। তিনি বললেন, যদি ইরান আমাকে হত্যা করার চেষ্টা করে বা আমার কোনো ক্ষতি হয়, তবে আমি ইরানকে এমনভাবে হিট করব যা তারা কল্পনাও করতে পারবে না। আমি পুরো দেশটাকে ধুলোয় মিশিয়ে দেব, ব্লো আপ দ্য এন্টায়ার কান্ট্রি। এখানে আমার একটা প্রিয় শব্দ মনে পড়ে যাচ্ছে, পিকচার কিন্তু এখনো বাকি হে বস। দেখুন, ট্রাম্পের এই বক্তব্যের দুটো দিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম দিকটা হলো, এটা একটা হুমকি, সোজা সাপটা নিউক্লিয়ার থ্রেট। কারণ একটা আস্ত দেশকে মানচিত্র থেকে মুছে ফেলতে হলে আপনার হাতে কনভেনশনাল বোমা বা মিসাইল যথেষ্ট নয়। আপনি যখন বলেন পুরো ইরান উড়িয়ে দেব, তখন আপনি পরোক্ষভাবে পরমাণু বোমার বোতামে আঙুল রাখার ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু এর একটা দ্বিতীয় দিক আছে যা আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হলো ভয় বা ফিয়ার। মনোবিজ্ঞান বলে, মানুষ যখন নিজের অস্তিত্ব নিয়ে শঙ্কায় থাকে, তখনই সে সবচেয়ে বড় হুমকিটা দেয়। ট্রাম্পের গলায় কিন্তু সেই কাঁপনটা ছিল। ওয়াল স্ট্রিট জার্নাল এবং আমেরিকার বড় বড় মিডিয়া হাউসগুলো রিপোর্ট করছে যে ট্রাম্প এখন নিজের সিকিউরিটি নিয়ে চরম সন্দেহপ্রবণ। তিনি মনে করছেন ইরানের হিট লিস্টে তার নাম 1 নম্বরে। হোয়াইট হাউসে বসে থাকা মানুষটা, যার হাতে দুনিয়ার সবচেয়ে বড় মিলিটারি, সে নিজেকেই এখন টার্গেট ভাবছে। এটা কি অদ্ভুত নয়? এখন আপনারা প্রশ্ন করবেন, ভাই ট্রাম্প তো প্রেসিডেন্ট, তাকে মারবে কে? দেখুন, ইতিহাস কিন্তু অন্য কথা বলে। ইরানের জেনারেল কাসেম সোলেমানিকে ড্রোন হামলায় হত্যা করার পর থেকে ইরান কিন্তু বারবার বলে আসছে তারা বদলা নেবে। আর ট্রাম্প নিজেও জানেন ইরানের রিভেঞ্জ বুকের পাতা এখনও বন্ধ হয়নি। কিন্তু এখানেই গল্পের মোড় একটু অন্যদিকে ঘুরছে। ট্রাম্প একদিকে বলছেন উড়িয়ে দেব, আবার অন্যদিকে বলছেন আমি হামলা থামিয়ে দিয়েছি। কেন? কারণটা শুনলে আপনার হাসি তো পাবেই, আবার অবাকও হবেন। ট্রাম্প দাবি করেছেন যে তিনি খবর পান ইরান 837 জন মানুষকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি নাকি ইরানকে মেসেজ পাঠিয়েছেন, খবরদার, যদি এদের ফাঁসি হয় তবে ফল ভালো হবে না। এবং ট্রাম্পের দাবি, তার এই এক হুমকিতেই ইরান নাকি ভয় পেয়ে ওই 837 জনের ফাঁসি আটকে দিয়েছে। তিনি বলছেন, আমি হামলা করিনি, কারণ
তারা আমার কথা শুনেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা কি সত্যি, নাকি এটা ট্রাম্পের একটা ফেস সেভিং টেকনিক? কারণ ট্রাম্প ওই একই নিঃশ্বাসে বলেছেন, আমি জানি না ভবিষ্যতে কি হবে। মানে ফাঁসি এখন থেমেছে ঠিকই, কিন্তু তলোয়ার এখনো খাপের বাইরে। এই পুরো ঘটনাটাকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। ট্রাম্প এখন গুড কপ ব্যাড কপ খেলছেন। তিনি একবার বাঘের মতো গর্জন করছেন যাতে ইরান ভয়ে থাকে, আবার পর মুহূর্তেই তিনি শান্তির বার্তা দিচ্ছেন। কিন্তু দর্শক, ট্রাম্পের মুখের কথা আর পেন্টাগনের কাজের মধ্যে আকাশ পাতাল তফাত। মুখে তিনি বলছেন হামলা থামিয়েছি, কিন্তু তার সেনাবাহিনী কি করছে সেটা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। চলুন সাগরের দিকে এবার একটু নজর দেওয়া যাক। আপনারা কি জানেন গোস্ট শিপ বা ভুতুরে জাহাজ কি? না, আমি কোনো ভৌতিক গল্পের কথা বলছি না, আমি বলছি মডার্ন ওয়ারফেয়ারের সবচেয়ে ভয়ঙ্কর টেকনিকের কথা। খবর আসছে আমেরিকার বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রহস্যজনক আচরণ শুরু করেছে সাগরে। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মানে কিন্তু একটা জাহাজ নয়, এটা হলো সাগরের বুকে ভাসমান একটা ছোটোখাটো শহর, যার সাথে থাকে ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং শত শত ফাইটার জেট। এই বিশাল বাহিনী যখন বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলে প্রবেশ করলো, তখন হঠাৎ করেই তারা তাদের ট্র্যাকার বা লোকেশন সিস্টেম বন্ধ করে দিল। কিন্তু কেন? একটা বিশাল আর্মি যখন কোথাও শান্তির উদ্দেশ্যে রওনা দেয়, তখন তারা তো বুক ফুলিয়ে যায়। কিন্তু যখন তারা এভাবে ট্র্যাকার অফ করে, তার মানে একটাই, সামথিং বিগ ইজ কুকিং, বড় কিছু রান্না হচ্ছে। মিলিটারি এক্সপার্টরা বলছেন তারা সোজা মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা চায় না কেউ জানুক তারা ঠিক কোথায় আছে। দর্শক, এটাকে বলা হয় সারপ্রাইজ এলিমেন্ট, যেটা ট্রাম্পের একটা বিশেষত্ব। এখন ট্রাম্প যতই বলুন যে হামলা হোল্ড বা স্থগিত করা হয়েছে, পেন্টাগন কিন্তু সেই কথা বলছে না। যখন সাংবাদিকদের পক্ষ থেকে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলো মিলিটারি অপশন কি টেবিলের বাইরে, ট্রাম্প এক শব্দে উত্তর দিলেন, নো। অর্থাৎ হামলা ক্যান্সেল হয়নি, শুধু পজ বটনে চাপা হয়েছে। তলোয়ারটা নামিয়ে রাখা হয়েছে, কিন্তু খাপে ভরা হয়নি। শুধু তাই নয়, আমেরিকা তাদের কার্গো প্লেন, রিফিউলিং এয়ারক্রাফট এবং ফাইটার জেটের স্কোয়াড্রন ক্রমাগত মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে পাঠাচ্ছে। লজিকটা খুব সিম্পল দর্শক, যদি আপনার যুদ্ধ করার ইচ্ছা নাই থাকে, তাহলে আপনি এই হাজার হাজার টন বারুদ আর মিসাইল কেন জড়ো করছেন? আমার মনে হচ্ছে ট্রাম্প এখানে একটা ডাবল গেম খেলছেন। তিনি ইরানকে দেখাচ্ছেন যে তিনি পরিস্থিতি শান্ত করতে চান, কিন্তু বাস্তবে তিনি ইরানের চারপাশ দিয়ে এমন এক লোহার শেকল বা আয়রন রিং তৈরি করছেন যাতে ইরান নড়াচড়া করারও সুযোগ না পায়। প্রশ্ন হলো, এই ব্রেকটা কতদিনের? আজ ট্রাম্প বলছেন ফাঁসি থেমেছে বলে হামলা করিনি। কাল যদি ইরান আবার কিছু করে বা ট্রাম্পের মুড সুইং হয়, তখন কি এই অদৃশ্য নৌবহর ইরানের উপরে ঝাঁপিয়ে পড়বে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানান তো, ট্রাম্প কি আসলেই যুদ্ধ এড়াতে চান, নাকি তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছেন? আচ্ছা, যুদ্ধ মানেই কি শুধু মিসাইল আর বোমা? না, একবিংশ শতাব্দীতে যুদ্ধ হয় ডেটা দিয়ে, ইন্টারনেট দিয়ে। আর এই যুদ্ধে কে হারলো জানেন? পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, আয়রন ম্যান খ্যাত ইলন মাস্ক। হ্যাঁ, ঠিকই শুনছেন। গত এক সপ্তাহে ইরানিরা দুবার ইলন মাস্ককে তার জায়গা মতো বসিয়ে দিয়েছে। সিলিকন ভ্যালির অহংকার ইরানের সাইবার ওয়ালের সামনে এসে চুরমার হয়ে গেছে। ঘটনাটা খুলে বলি, মন দিয়ে শুনুন। ইরানে যখন আন্দোলন চলছে, তখন আমেরিকা এবং ইসরায়েল চেষ্টা করেছিল ইরানের ইন্টারনেট ফায়ার ওয়াল ভেঙে ফেলার। তাদের প্রধান হাতিয়ার ছিল ইলন মাস্কের এই স্টারলিংক। যাদের জানা নেই তাদের জন্য বলি, স্টারলিংক হলো স্যাটেলাইট ইন্টারনেট। মানে আপনার ফোনে টাওয়ারের কোনো দরকার নেই, আকাশ থেকে সরাসরি সিগন্যাল আসবে। আমেরিকা ভেবেছিল এই প্রযুক্তি দিয়ে তারা ইরানের সরকার যে নিয়ন্ত্রণ সেটা বাইপাস করে আন্দোলনকারীদের উস্কে দেবে। এটাকে তারা নাম দিয়েছে ফ্রি ইন্টারনেট। কিন্তু ইরান সরকার এটাকে বলছে ডিজিটাল টেররিজম বা সাইবার অনুপ্রবেশ।
গতকাল ইরান সরকার ঘোষণা করেছে তারা এক ঝটকায় আবারও দেশের ভিতরে সক্রিয় প্রায় 40,000 স্টারলিংক কানেকশন ডিঅ্যাক্টিভেট বা অকেজো করে দিয়েছে। 40,000! ভাবা যায়? ইলন মাস্ক, যার হাতে দুনিয়ার সেরা টেকনোলজি, সে কিছুই করতে পারল না। তার সমস্ত টেকনোলজি ইরানের জ্যামিং টেকনোলজির সামনে ধড়ি কে ধড়ি রয়ে গই। কুছ ভি বিগাড় নেই পাই। ইরানের সরকারি টিভি চ্যানেল পরিষ্কার বলে দিয়েছে এই ইন্টারনেট কানেকশনগুলো ব্যবহার করে বিদেশি শক্তি মানে আমেরিকা আর ইসরায়েল আমাদের দেশের ভিতর দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল। এগুলো সাধারণ ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ছিল না, এগুলো ছিল কোঅর্ডিনেটেড অ্যাটাকের জন্য। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, ইরান কিন্তু প্রমাণ করে দিল তারা শুধু বড় বড় লেকচার দেয় না, টেকনোলজিতেও তারা পিছিয়ে নেই। আপনি যদি মনে করেন ইরান মানেই শুধু ওই উট আর মরুভূমি, তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন। তাদের এই সাইবার আর্মি বিশ্বের অন্যতম শক্তিশালী প্রমাণিত হয়ে গেল। ইলন মাস্কের জন্য এটা একটা বড় শিক্ষা। আপনি টাকার জোরে রকেট বানাতে পারেন, কিন্তু একটা সার্বভৌম দেশের বাউন্ডারি বা সোভারেনিটি ভাঙা এত সহজ নয়। ইরান তাদের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আমার মনে প্রশ্ন জাগে, এই যে তথাকথিত ফ্রিডম অফ স্পিচের নামে আমেরিকা অন্য দেশের ইন্টারনেটে নাক গলায়, এটা কি আসলেই গণতন্ত্র, নাকি এটা আধুনিক যুগের প্রক্সি ওয়ার? কারণ সোজা কথায়, আজ যদি ইরানের কোনো কোম্পানি আমেরিকার কোনো স্টেটে গিয়ে গোপনে ইন্টারনেট চালায়, আমেরিকা কি সেটা মেনে নেবে? কখনোই না। তাহলে ইরানের বেলায় নিয়ম আলাদা কেন? দর্শক, গল্প এখানেই শেষ নয়। এই পুরো নাটকে এবার এন্ট্রি নিচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। ইরানকে একা পেয়ে পশ্চিমী বিশ্ব যখন চেপে ধরার চেষ্টা করছে, তখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেও লাভরেভ পশ্চিমাকে সরাসরি আঙুল তুলে সতর্ক করে দিয়েছে। লাভরভ খুব স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানে যা হচ্ছে তা কোনো সাধারণ আন্দোলন নয়। পশ্চিমী বিশ্ব, বিশেষ করে আমেরিকা, ইরানের সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে। কে বলছে এটা? রাশিয়া, অফিসিয়ালি। রাশিয়ার বক্তব্য খুব ক্লিয়ার, এটা মানবাধিকারের কোনো ইস্যু নয়। সুতরাং বুঝতে পারছেন জল কতদূর চলে গিয়েছে। এখন ডাইরেক্ট কথা হচ্ছে। আমেরিকা চায় ইরানের বর্তমান সরকারকে হটিয়ে সেখানে তাদের পছন্দের কোনো পুতুল সরকার বসাতে, ঠিক যেমনটা তারা লিবিয়াতে করেছিল, যেমনটা তারা ইরাকে করেছিল। লাভরভ বলেছেন, ইরানকে ভেতর থেকে অস্থিতিশীল করার এই চেষ্টা পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেবে, আর রাশিয়া এটা চুপ করে দেখবে না। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাশিয়া চুপ করে দেখবে না, এর মানে কি? রাশিয়া কি ইরানের হয়ে যুদ্ধ করবে? এখানেই আমি আপনাদের একটা রিয়ালিটি চেক দিতে চাই। দেখুন, আবেগের বশবর্তী হয়ে ভাববেন না যে কালই রাশিয়া বা চীন ইরানের জন্য আমেরিকার সাথে যুদ্ধ শুরু করে দেবে। জিওপলিটিক্সে একটা কথা আছে, দেয়ার আর নো পার্মানেন্ট ফ্রেন্ডস, অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট। অনেকে কমেন্ট করেন, ভাই চীন আর রাশিয়া তো ইরানের বন্ধু, তারা কি বাঁচাবে না? আমি আপনাদের পাল্টা প্রশ্ন করি, গাজায় যখন হামলা হলো তখন কি চীন বা রাশিয়া সরাসরি মিসাইল ছুঁড়েছিল? না। ইরান যখন বিপদে পড়ে তখন কি চীনা সৈন্যরা তেহরানে এসে যুদ্ধ করে? না। বাস্তবতা হলো, চীন এবং রাশিয়া অবশ্যই আমেরিকার বিরোধিতা করবে। তারা জাতিসংঘে ভেটো দেবে, তারা ইরানকে অস্ত্র দেবে, বুদ্ধি দেবে, হয়তো গোপনে সাহায্যও করবে। কিন্তু মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত নিজের বুকে গুলিটা লাগছে না, ততক্ষণ পর্যন্ত চীন বা রাশিয়া সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে জড়াবে না। এটা তাদের পলিসি। তারা চায় আমেরিকা এবং ইরান একে অপরের সাথে লড়ুক, যাতে করে আমেরিকার শক্তি ক্ষয় হয়। এটাই নিষ্ঠুর বাস্তবতা। তবে হ্যাঁ, রাশিয়ার এই হুঁশিয়ারির একটা বড় অর্থ আছে। এর মানে হলো, আমেরিকা যদি ইরানে সরাসরি হামলা করে, তবে রাশিয়া ইরানকে এমন সব অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল বা র্যাডার সিস্টেম দিতে পারে যা হয়তো ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। বেশ কিছু রিপোর্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যা আমেরিকার প্লেনগুলোকে নামিয়ে আনতে সক্ষম। এরকম কিছু চলে গিয়েছে ইতিমধ্যে। অর্থাৎ যুদ্ধটা এখন আর একপাক্ষিক নেই। তাহলে দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? এক, ট্রাম্প নিজের জানের ভয়ে ভীত এবং পাল্টা ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিচ্ছেন।
2, মুখে শান্তির কথা বললেও আমেরিকার অদৃশ্য নৌবহর যুদ্ধের সাজে তৈরি হচ্ছে। 3, এলন মাস্কের স্টারলিং প্রজেক্ট ইরানের সাইবার ডিফেন্সের কাছে আপাতত পরাজিত। 4, রাশিয়া পরিষ্কার বলে দিয়েছে তারা ইরানে আমেরিকার রিজিম চেঞ্জ গেম সফল হতে দেবে না। সব মিলিয়ে পরিস্থিতি এখন ওই আবারও বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে। একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি আর পুরো মধ্যপ্রাচ্য দাউ 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 করে জ্বলবে। ট্রাম্প বলছেন তিনি অপেক্ষা করছেন, কিন্তু কতদিন? ইরান কি চুপ করে বসে থাকবে, নাকি তারাও ভেতরে ভেতরে বড় কোনো সারপ্রাইজ রেডি করছে? কোথাও না কোথাও আমার মনে হয় আমরা ইতিহাসের এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা গুরুত্বপূর্ণ। খবরগুলো শুধু খবর হিসাবে দেখবেন না, এগুলো আপনার আমার ভবিষ্যতের সাথে জড়িত। ট্রাম্পের ওই শান্তির বুলি বেশিক্ষণ টিকবে না। খুব শীঘ্রই আমরা দেখব পারস্য উপসাগরে কোনো একটি বাণিজ্যিক জাহাজে হামলা বা কোনো ড্রোন অ্যাটাকের মতো নাটক সাজানো হবে, আর সেটাকে অজুহাত বানিয়ে ট্রাম্প প্রশাসন নতুন করে বড় কোনো পদক্ষেপ নেবে। তাই খেলা কিন্তু মাত্র শুরু হলো, শেষ হতে এখনো অনেক দেরি। আপনাদের কি মতামত? ট্রাম্প কি সত্যিই বোতাম টিপবেন, নাকি এটা শুধুই রাজনীতির স্ট্যান্ড? নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ সত্যটা সবার জানা দরকার। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ আপনাদের সকলকে।